নমস্কার, আমি অনির্বাণ। আমার ইউটিউব চ্যানেল নবরবি বাসরে আপনাদের সকলকে আবার একবার স্বাগত। আজ আবার একটা ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হলাম। একজন কলেজ শিক্ষক ও তার স্ত্রীর মধ্যে বহুদিনের টানাপোড়েন ভরা দাম্পত্য জীবনে একটা দূরত্ব তৈরি হয়েছিল। প্রয়োজনে বাধ্য হয়ে তারা একসঙ্গে তাদের বাবাকে চোখের ছানি অপারেশনের জন্য হাসপাতালে নিয়ে আসে। তবে এই দীর্ঘদিন পরের একসঙ্গে থাকা যেন তাদের মধ্যে পুরনো স্মৃতিগুলোকে নাড়িয়ে দেয়। হাসপাতালে থাকাকালীন সেই ভিড়েই হঠাৎ তারা দেখতে পায় এক বৃদ্ধ দম্পতিকে, যাদের তারা বহু বছর আগেই চিনত এবং যাদের ঘরে একসময় প্রতিদিন হুলস্থুল ঝগড়া লেগে থাকত। কিন্তু আজ তারা দেখল সেই দুজন মানুষ পরস্পরের হাত ধরে অগাধ মমতায় একে অপরকে সামলে চলেছেন। এই দৃশ্য দেখে এই দম্পতির মনে যেন জমে থাকা অভিমান, রাগ, অহংকার গলতে শুরু করে। স্ত্রী নিঃশব্দে স্বামীর কাঁধে মাথা রাখে, আর স্বামী আলতো করে ছুঁয়ে দেয় স্ত্রীর কপাল। দুজনের চোখের পাতা আলতো করে নামতে থাকে, যেন ক্লান্ত জীবনের ছানিটা কেটে গিয়ে আবার নতুন করে দেখা শুরু হলো একে অপরকে। আজকের গল্পের নাম দম্পতি, লেখক তমাল বন্দ্যোপাধ্যায়। গল্পটি পুরোটা শুনুন। ভালো লাগলে এইরকম আরও খাঁটি গল্পের স্বাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর গল্পটিতে একটি লাইক দিয়ে আপনার সমর্থন জানান। তাহলে শুরু করি। চোখের এই প্রাইভেট হাসপাতালের গ্রাউন্ড ফ্লোরে গিজগিজ করছে ভিড়। গত আড়াই দশকে এই প্রতিষ্ঠানের সুনাম যে হারে বেড়েছে, তার সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে সারা বাংলা থেকে শুধু নয়, প্রতিবেশী দেশ থেকেও আসা রোগীর ভিড়। আমাদের বাড়ি অবশ্য কাছেই, তবুও আমি আর আমার স্ত্রী অস্মিতা অনেক টালবাহানার পর সপ্তাহ শেষের আজকের এই দিনটা কোনো রকমে ম্যানেজ করতে পেরেছি। ওর বাবাকে চোখের ছানি অপারেশন করাতে নিয়ে এসেছি এখানে, নিজেদের গাড়িতেই। বছর পাঁচেক হলো আমার শাশুড়ির মৃত্যুর পর থেকে শ্বশুরমশাই অজিতবাবু নিজের বাড়িতেই দু তিনজন পরিচারকার উপর নির্ভরশীল হয়ে একাই থাকতেন। তাই চোখের সমস্যাটা পেকে ওঠার পর প্রবল আতান্তরে পড়ে গিয়েছিলেন। কিছুদিন আগে ফোনে খুব কাতর ও বিষণ্ণ গলায় আমার শরণাপন্ন হয়েছিলেন। এসব ব্যাপারে তিনি নিজের মেয়ের চেয়ে আমার ওপরেই বেশি ভরসা করেন। কলেজ জীবনে উনি ছিলেন আমার প্রিয় শিক্ষক, আর আমিও ছিলাম ওনার প্রভূত প্রশ্রয় পাওয়া একজন উজ্জ্বল ছাত্র। প্রিয় ছাত্রের সঙ্গে অনেক সাধ করে উনি ওনার একমাত্র মেয়ের বিয়েটা দিয়েছিলেন, কিন্তু তার ফল আশানুরূপ হয়নি। এক ছাদের তলায় থাকলেও আমাদের স্বামী স্ত্রীর বনিবনা বলতে যা বোঝায় তেমন কিছুই হয়ে ওঠেনি। একমাত্র কন্যা সন্তান গুঞ্জা দুজনের মধ্যে নড়বড়ে একটা করুণ সাঁকোর মতো ঝুলে না থাকলে আমাদের হয়তো কাগজে কলমে ছাড়াছাড়িটা অনেক আগেই হয়ে যেত। যাই হোক, বহুদিন পর কোনো একটা দ্বিপাক্ষিক প্রয়োজনের তাগিদে আমরা দুজন আবার প্রায় সারাটা দিন একসঙ্গে কাটাতে চলেছি। সেই কারণে অস্মিতার মনে কি চলছে জানি না, কিন্তু আমার ভিতরে যে এক ধরনের উত্তেজনা কাজ করছে তার অস্বীকার করতে পারি কি? এমনিতে আমাদের বাড়ির দুটি তলায় আমরা দুজন থাকি, আমি নিচে আর ও উপরতলায়।
যদিও নিচের তলায় বড়সড় হলঘরটা থাকে ওর হেফাজতেই, কারণ নাটকের দলের রিহার্সালের জন্য ওটা খুব উপযোগী। জেদ করে মেয়েদের দলটাকে তৈরি করে অনেক কষ্টে ওটা দাঁড় করিয়েছে। সব কিছুর মধ্যে দিয়ে ও যেন আমাকে দেখিয়ে দিতে চায় যে ও একজন আপাদমস্তক স্বনির্ভর মহিলা। ও যে নিজের ভাগ্য নিজে তৈরি করতে পুরোপুরি সক্ষম, তা নিয়ে আমার যেন কোনো সন্দেহ না থাকে, এই রকমই ওর চেষ্টা। আমার ওপর ওর রাগের জায়গাটাও বুঝি। আমার আর ওর কমন ইন্টারেস্টের জায়গাটা শুরুতে ছিল দুটোই, একটা থিয়েটার আর একটা উচ্চাকাঙ্ক্ষা। এখন নাট্য সমালোচক, বিদেশি নাটকের অনুবাদক আর পেশায় মফস্বলের একটা কলেজের মাস্টার হলেও একসময় আমি নাটকের দলটার পরিচালক ছিলাম। আমাদের প্রেম ঘনিয়ে ওঠার সময়ও ও ছিল গ্রুপের অন্যতম এক প্রধান অভিনেত্রী। তন্নি চেহারা আর ফটোজেনিক ফেসের জন্য কিছুকাল নাটক করার পরেই ও জনপ্রিয় টিভি সিরিয়ালে সুযোগ পেয়ে যায় আমাদের বিয়ের পরপরই। একটা মেগা সিরিয়ালে সেকেন্ড লিড রোল হয়ে যথেষ্ট জনপ্রিয়তা পাচ্ছিল, কিন্তু আমি চিরকালই ওইসব খেলো মোটা দাগের পপুলার কালচারের তীব্র বিরোধী। টেলিভিশনের আলো ঝলমলে বহুর্মুখী জগৎটা ওকে গিলে ফেলার সব প্রস্তুতি সেরে ফেলেছিল প্রায়, কিন্তু আমি ওকে হারাতে চাইনি। তাই ওই চটুল রংচঙে দুনিয়ার বিশাল হাঁ করা মুখ থেকে বার করে আনতে ওর প্রবল অনিচ্ছা সত্ত্বেও জেদ করে সিদ্ধান্ত নিয়েছিলাম সন্তান নেওয়ার। ক্রমশ ঊর্ধ্বমুখী গ্রাফের অমন পিক পয়েন্টে হঠাৎই অন্তঃসত্ত্বা হয়ে পড়াটা মহানগরীর মারকাটারি কম্পিটিশনের বিনোদনের দুনিয়ায় ওর উঠতি কেরিয়ারের বুকে ধারালো ছুরি হয়ে নেমে এসেছিল। সেটা ও মেনে নিতে পারেনি। আজও ওর মত শুধু ইন্টেলেকচুয়াল হওয়ার অহংকারের কারণেই নয়, আমি নাকি ওর পপুলারিটিতে ভয়ানক ঈর্ষান্বিত হয়েই এই কাণ্ডটা ঘটিয়েছিলাম। সেই জেরেই আজও আমার সাথে দরকার ছাড়া কথা বলে না, নেহাতি বলতে বাধ্য হলেও কাটকাট ভাবটা বজায় রাখে, এটাই বোঝাতে যে ও আমাকে আজও ক্ষমা করতে পারেনি। আজ যদিও দায় পড়ে দু একটা কথা বেশিই বলছে, কারণ ছানি কাটানো বিষয়টা এমনিতে শুনে হালকা মনে হলেও পুরো 3টে দিন জুড়ে প্রচুর ঝক্কির ব্যাপার। প্রথম দিন ডাক্তার দেখানো, গুচ্ছের টেস্ট, প্যাকেজ নিয়ে কথাবার্তা, মেডিক্লেমের নথিপত্র জমা দেওয়া, তারপর অপারেশন। আর তৃতীয় দিন চেক আপের পর নতুন পাওয়ার নিয়ে আর চশমা নিয়ে তবেই রেহাই। সেই 3 ধাপের শুরুটায় আপাতত মাইকে আমাদের পেশেন্টের নাম ঘোষণা শোনার পর আমরা দুজনে এখন পাশাপাশি দাঁড়িয়ে আছি 6 নম্বর বিলিং কাউন্টারের লম্বা লাইনে। আচমকাই পরের কাউন্টারের লাইনে চোখ পড়ে আমার। মাঝামাঝি দাঁড়ানো সত্তরোর্ধ্ব এক দম্পতির ওপর চোখ আটকে যায়। অস্মিতাকে ইশারা করে ওদের দিকে তাকাতে বলে জিজ্ঞেস করি, ওদের কোথায় যেন দেখেছি বলে মনে হচ্ছে না? খুব চেনা চেনা লাগছে, কিন্তু ঠিক চিনে উঠতে পারছি না। তাতে অস্মিতা আর চোখে ওদের আপাদমস্তক চোখ বুলিয়ে আমার কানের কাছে ফিসফিস করে বলে, তোমার চোখেও কি ছানি পড়লো নাকি? চিনতে পারছো না? বিয়ের পর আমরা যখন কল্যাণীতে ভাড়া থাকতাম, তখন আমাদের পাশের বাড়ি সেই কর্তা গিন্নি, সরকারি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিপ্লব মিত্র আর তার সমাজসেবিকা স্ত্রী পল্লবী দেবী। বাপরে, মহিলা তো দারুণ সুন্দর ছিলেন, গ্ল্যামার ঠিকরে বেরোতো। এ কি চেহারা হয়েছে! খুব বেশি পুরনো কথা নয়, তবুও থিতিয়ে পড়েছিল স্মৃতি চৌবাচ্চার তলার দিকে। হাত পড়তেই জলের বুদবুদের সঙ্গে ছবির প্লেটের মতো ভেসে উঠতে লাগলো একে একে। বিয়ের সময় আমি তখন পড়াতাম কল্যাণীর কাছেই একটা কলেজে। তখন বুদ্ধ পার্কে যে বাড়িটায় একতলায় ভাড়া ছিলাম মাস 3 মতন,
তার পাশেই ছিল ওই দম্পতির সদৃশ্য দোতলা বাড়ি। এতদিন পাশাপাশি ছিলাম, তবুও ওদের সঙ্গে পরিচয় হয়নি, কারণ ওদের মেন গেটটা ছিল আমাদের উল্টো দিকে। তাই ওদের বাড়ির দিকের খোলা জানালা দিয়ে আমরা ওদের দেখতে পেলেও মনে হচ্ছে না ওরা আমাদের কখনো দেখেছে বলে। এই যে একটু আগে এলোমেলো তাকাতে তাকাতে ওদের দুজনেরই নজর পড়েছিল আমাদের ওপর, কিন্তু চিনতে পারার তো কোনো লক্ষণই ফুটে ওঠেনি চোখে মুখে। লোকটা তো ভীষণ দেমাগি আর ডাঁটিয়াল টাইপের ছিল, বুড়িয়ে কিরম যেন জবুথবু হয়ে গেছে, ভাবাই যাচ্ছে না। ওরা চিনতে না পারুন, কিন্তু আমরা ওদের চিনি বিলক্ষণ। বেশিরভাগ সন্ধ্যের পর থেকে বা ছুটির দিনে ওদের বাড়িতে ঘন্টার পর ঘন্টা ধরে স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া চলতেই থাকতো, বিশ্রী চড়া গলায়। কেউ কাউকে ছাড়বে না, দুজনেই যেন দাঁত নোক বার করে হিংস্র লড়াই চালিয়ে যাচ্ছে দোতলা জুড়ে। দেদার অকথা কুকথা যেমন চলতো, তেমনই চলতো জিনিসপত্র ছোড়া। মাঝে মধ্যেই আসবাব কিংবা বাসনপত্র মাটিতে পড়ার শব্দও যেমন আসতো, তেমনি একদিন বিস্ফোরণের বিকট আওয়াজের মতন বড়সড় একটা টেলিভিশন সেট আঁচড়ে ভাঙার শব্দও এসেছিল আমাদের কানে। কারোর মুখের আগল ছিল না, একে অপরকে অনর্গল তুইতকারি করত। বিষোদ্গারের চূড়ায় উঠে পরস্পরের মৃত্যু কামনাও যেমন করতে ছাড়ত না, তেমনি কানে আসত নারী কণ্ঠ পুরুষটিকে বলছে, দুশ্চরিত্র, মাতাল, লম্পট, ঘুষখোর কোথাকার। আর পুরুষ কণ্ঠ চিরে বেরিয়ে আসছে, সমাজসেবিকা না ছাতার মাতা, উচ্ছে নাগরের সঙ্গে ফষ্টি নষ্টি, ঢলাঢলির কথা কি কেউ জানতে বাকি আছে এই টাউনে? নষ্ট বাজারি মেয়ে ছেলে কোথাকার। এছাড়াও আরও যে কত নোংরা মুখ খারাপ ঘরের মসৃণ সিলিংগুলোয় আছাড় খেয়ে ছিটকে বেরোনো চিৎকারগুলো যে স্কাইলাইট, ঘুলঘুলি আর জানলা দরজার ফাঁক ফোকর দিয়ে এলাকার বাতাসে ভেসে বেড়াতো, সেদিকে কারো ভ্রুক্ষেপ ছিল না কিছুমাত্র। ওদের একমাত্র ছেলেটাকে ছাদে একা একা পায়চারি করতে দেখতাম সেই সময়। রোগা ফ্যাকাশে ধরনের, ফর্সা, ভীতু ভীতু দেখতে একটা লাজুক ঘরকুনো ছেলে। সেই ছেলেটাকে তো আজ দেখছি না ওদের সঙ্গে। তার তো এখন এখানে থাকার কথা ছিল, কে জানে ছেলেটা এখন কোথায়। আপাতত এখানে কাউন্টারে বিলিং শেষ হলে ওরা দুজন এখন একে অপরের হাত ধরে এগোচ্ছেন সিঁড়ির দিকে। পরম যত্নে পরস্পরকে আঁকড়ে ধরে অতি কষ্টে একটা একটা করে ভাঙছেন সিঁড়ি। আমরা ওদের পিছন পিছনই এগোচ্ছিলাম, আর দেখে অবাক হচ্ছিলাম কি গভীর আন্তরিকতায় ওরা একে অপরকে সাহায্য করছে। ভিশন টেস্ট, চেক আপ, লেন্সের মাপ দেওয়া, প্যাকেজ নিয়ে কথাবার্তা সহ মেডিক্লেমের সব কাজগুলো সারছেন পরম ধৈর্যের সঙ্গে একসাথে, যেন একে অপরকে ছাড়া এক বিন্দুও চলতে পারে না। পারফেক্ট কাপল বলতে যা বোঝায় আর কি, মেড ফর ইচ আদারের আদর্শ ছবি। যেন দুই ক্লান্ত সাঁতারু নদীর বিপজ্জনক বাঁকের মাঝে পড়ে একে অপরকে জড়িয়ে ধরে বাঁচার আশা খুঁজতে চাইছেন প্রাণপণ। আমাদেরই ডাক্তার ডক্টর শিবপ্রসাদ পালের চেম্বারের সামনে পাতা চেয়ারগুলোয় ওনারা বসে। ভদ্রলোক ঘেমে নিয়ে উঠেছেন, বড্ড হাঁপাচ্ছিলেন, তাই মুখের ভেতর স্প্রে নিতে হলো একবার। ভদ্রমহিলাকেও বিধ্বস্ত দেখাচ্ছে, কিন্তু উনি নিজের ব্যাগ থেকে বার করে দিলেন ইনহেলারের প্যাকেটটা। যত্ন করে নিজের রুমাল দিয়ে মুছে দিলেন ভদ্রলোকের কষ গড়িয়ে বেরিয়ে আসা লালা। টিকিট অনুযায়ী 15 জনের পর আমরা ঢোকার সুযোগ পাবো ডাক্তারবাবুর ঘরে, আর ওরা পাবেন আরও কয়েকজনের পর। এতক্ষণ ঠায় বসে অপেক্ষা করা ওই বয়সের মানুষদের কাছে একটা অমানসিক ব্যাপার, কিন্তু উপায়ই বা কী? ভদ্রলোক লম্বা শরীরটা এলিয়ে দিয়েছেন সামনের দিকে। বিষণ্ণ দর্শন ভদ্রমহিলা সীমাহীন ক্লান্তিতে মাথা ছেড়ে দিয়েছেন ওর স্বামীর কাঁধের ওপর। এসি চলছে,
তবুও গরম লাগছে ভালোই। ভদ্রলোক হাতের খবরের কাগজ দিয়ে হাওয়া করছেন স্ত্রীকে। কপালের ওপর এসে পড়া ভিজে চুলগুলোকে আঙুল দিয়ে সরিয়ে সকলের থেকে লুকিয়ে আলতো করে স্পর্শ করলেন স্ত্রীর গাল। খুব আস্তে বললেও আমার কানে প্রায় অশ্রুত একটা স্বর এসে পৌঁছলো যেন। এখানে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক দেরি হবে। হতবাক হয়ে আমি আমার স্ত্রীর দিকে অবাক হয়ে তাকাই। ওর চোখেও অপার বিস্ময়। চোখকে বিশ্বাস করতে পারছি না দুজনেই। অস্মিতার হঠাৎ কি হলো জানি না, শাড়ির আঁচলের মধ্যে দিয়ে নিজের হাতটা সেঁধিয়ে আমার কনুইয়ের কাছটা চেপে ধরেছে, আর আমার কাঁধে ওর মাথার স্পর্শ। আমার কানের লতির কাছে মুখ এনে আচমকাই অস্ফুটে বলে উঠল, কাল রাতে না ঘুম হয়নি, আমারও চোখের পাতা ঝরে আসছে, আমিও একটু ঘুমাবো। আনন্দের ঊর্ধ্বমুখী ধাক্কায় গলা বুজে এলো আমার। আমি কিছু বলতে পারলাম না। দোষ তো আমারও আছে, জেদ কিংবা অন্যায় তো আমার তরফেও কিছু কম নেই। মুখে কথা জোগালো না। ঘুমিয়ে পড়লাম কিন্তু। কপট অভিমানে নড়ে উঠল আমার ঠোঁটের কোণ দুটো। না, জেগে থাকো, অনেক কাল কথা হয়নি, এসো না আজ কথা বলি। এক চিলতে হাসি ওপর দিকে ঠেলে তুলে ধরতে চাইছে অস্মিতার চিবুক। মাথাটা পাশে হেলিয়ে আমার ডান ভুরুর ওপরের উত্তলতা দিয়ে অনেক কাল পরে মৃদুতম স্পর্শে ছুলাম ওর কপাল। কপাল সরিয়ে নিল না অস্মিতা।